মাইগ্রেশন ফ্রম কার্বন টু ইলেকট্রন ডেফিশিয়েন্ট নাইট্রোজেন, এটা 5টা নেম রিয়াকশান আছে, তার মধ্যে 4টের মোটামুটি মেকানিজম অনেকটা একরকম, আর 5 নম্বরটা একটু আলাদা। হফম্যান, কার্টিয়াস এবং লসেন এই 3টে তো একদমই একরকম, আবার বেকম্যানটা হচ্ছে একটু অন্যরকম। স্মিট রিঅ্যারেঞ্জমেন্ট মেকানিজম ওয়াইজ অনেক সময় হফম্যান, কার্টিয়াস, লসেনের মতো, আবার খানিকটা সময় আবার কিছু কিছু ক্ষেত্রে সাবস্ট্রেট স্পেসিফিক, এবং সেটা অনেকটা তখন ওই বেকম্যানকে মিমিক করে। এবং এই 4টেকে আবার একসাথে গ্রুপ করা যায়, কারণ এরা বেসিক্যালি অ্যামিন তৈরি করার টেকনিক। তো এদের সাবস্ট্রেট সব আলাদা। হফম্যান, কার্টিয়াস, লসেন এবং স্মিট তাদেরকে একটা জায়গায় এখানে দেখানো হয়েছে। হফম্যানের ক্ষেত্রে প্রাইমারি অ্যামাইড হচ্ছে স্টার্টিং মেটেরিয়াল, কার্টিয়াসের ক্ষেত্রে অ্যাসাইল অ্যাজাইড হচ্ছে স্টার্টিং মেটেরিয়াল, হাইড্রক্সামিক অ্যাসিড হচ্ছে লসেনের স্টার্টিং মেটেরিয়াল। আর স্মিট রিয়াকশান যখন কার্বক্সিলিক অ্যাসিডের ওপর হয় তখন সেটাকে আমরা এই আমব্রেলার তলায় রাখতে পারি। স্মিট রিয়াকশান কিন্তু কিটোনের জন্যও হয়। এই সব কম্পাউন্ড নিয়ে যদি প্রপার রিয়াকশান কন্ডিশনে রিয়াকশান করানো হয় তাহলে সেখানে আইসোসায়ানেট তৈরি হবে, এবং এই আইসোসায়ানেট ফার্দার অ্যাসিডিক কিংবা বেসিক মিডিয়ামে হাইড্রোলাইজড হয়ে অ্যামিন তৈরি করবে। তো এরা অনেকেই কার্বক্সিলিক অ্যাসিড থেকে আসে, একটা সময় তো তুমি ডিরেক্টলি কার্বক্সিলিক অ্যাসিড নিয়েই কাজ করছো, তাহলে এগুলো সবই হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের ডেরিভেটিভ তৈরি করে কিংবা ডিরেক্ট কার্বক্সিলিক অ্যাসিড থেকে একটা ডিগ্রেডেশন রিয়াকশানের মাধ্যমে অ্যামিন তৈরি করার টেকনিক। এদের জেনারেল মেকানিজমটা হচ্ছে এরকম যে আমরা একটা এমন ইন্টারমিডিয়েট বানাবো যেখানে এই নাইট্রোজেনটার উপরে এক্সেস ইলেকট্রন ডেন্সিটি আছে, বাট দ্যাট নাইট্রোজেন ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ লিভিং গ্রুপ। এটা আইদার আমাদের প্রথম থেকে শুরুতেই থাকবে, যেমন অ্যাজাইডের ক্ষেত্রে আছে RC ডাবল বন্ডেড ও N-N2+, তার মানে দিস নাইট্রোজেন which is attached to the acyl group is already electron rich as well as it also carries a super living group। কিন্তু এটা সবসময় সত্যি নয়, কোনো সময় আমাকে এই লিভিং গ্রুপকে যেটা আছে সেটাকে এনহ্যান্স করতে হবে, যেমন OH আছে এটাকে প্রোটনেট করে এনহ্যান্স করতে পারি, বা এটা এস্টারিফিকেশন করে ওর লিভিং গ্রুপ বানাতে পারি। আর না হলে এরকম হতে পারে যে ইনিশিয়াল সাবস্ট্রেটের মধ্যে লিভিং গ্রুপটা নেই, আমাকে আন্ডার সাম রিয়াকশন কন্ডিশন লিভিং গ্রুপটা ইন্ট্রোডিউস করে নিতে হবে। হোয়াট এভার মে বি দ্য কেস, আমাদের এই কম্পাউন্ডটা যখন বা এই ইন্টারমিডিয়েটটা যখন তৈরি হবে, এইটাই হচ্ছে হার্ট অফ দ্য রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন। এখানে লিভিং গ্রুপ বেরোচ্ছে, এটা 1 নম্বর অ্যারো। 2 নম্বর হচ্ছে পাশের অ্যাসাইল যে কার্বনটা আছে বা কার্বনিল কার্বনটা আছে সেখান থেকে একটা কেউ মাইগ্রেট করছে, সেটা যে থাকবে সেই মাইগ্রেট করবে। অ্যারাইল হলে অ্যালাইল, ফিনাইল হলে ফিনাইল, অ্যালকিল হলে অ্যালকিল, যেরকমই অ্যালকিল হোক না কেন। এবং 3 নম্বর অ্যারোটা হচ্ছে এই কার্বনিল কার্বনটা ওই মাইগ্রেশনের ফলে, আর এর মাইগ্রেশনের ফলে ইলেকট্রন ডেফিশিয়েন্ট হয়ে যাবে, এই নাইট্রোজেন তাকে স্টেবিলাইজ করবে, অতএব এটা হচ্ছে 3 নম্বর অ্যারো। এই 3টে অ্যারো মাথায় রাখতে হবে। এবং এখানে এটা 1-2 শিফট হওয়ার পরে বা লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার পর, হুইচ ইজ বিলিভ টু বি কনসার্টেড, সেখানে আইসোসায়ানেট ইন্টারমিডিয়েট তৈরি হবে। অনেক আগে এরকম কনসেপ্ট ছিল যে এই রিয়াকশানগুলো এই ধরনের ফার্স্টে লিভিং গ্রুপ বেরোয়, অর্থাৎ 1 নম্বর অ্যারোটা আগে, তারপর একটা নাইট্রিন ইন্টারমিডিয়েট তৈরি হয় হুইচ ইজ অ্যানালগাস টু দ্য কার্বিন ইন্টারমিডিয়েট। এই নাইট্রিন ইন্টারমিডিয়েটটাতে তারপর রিঅ্যারেঞ্জমেন্ট হয় এবং সেখান থেকে আইসোসায়ানেট হয়। তবে এখন এটাকে নিয়ে লোকে আর এটা খুব এস্টাবলিশ নয়, এটা ইনফ্যাক্ট খুব অ্যাকসেপ্টেবলও নয়। স্পেসিফিক কিছু কেসে হতে পারে, নট অলওয়েজ। এই হাইড্রোলিসিস অফ আইসোসায়ানেট এটা আমরা অ্যালকালি বা বেস মিডিয়াম বা অ্যাসিডিক মিডিয়াম যে কোনো জায়গাতেই করতে পারি, ডিপেন্ডিং আপন যে কোন জায়গায় করছি। ফেট অফ দ্য কার্বন, যেটা এই নীল রঙের কার্বনটা অ্যাকচুয়ালি চলে যাবে, এটা আইদার কার্বন ডাইঅক্সাইড হয়ে বেরোবে যদি অ্যাকুয়াস অ্যাসিডে করা হয়, যদি অ্যালকালিতে করা হয় তাহলে এটা কার্বনেট হিসেবে মিডিয়ামের মধ্যে সলিউবল হয়ে থেকে যেতে পারে। আসল যে ইন্টারমিডিয়েটটা এখানে তৈরি হবে সেটা হলো একটা কার্বামিক অ্যাসিড অথবা কার্বামিক অ্যাসিডের সল্ট, যেটা ডিকম্পোজ করে কার্বন ডাইঅক্সাইড এবং RnH2-তে, হুইচ ইজ এ এন্ট্রপি ড্রিভেন প্রসেস। তো এরপরে আমরা এই একটা রিয়াকশান দেখেছি, যেমন হফম্যানের ক্ষেত্রে আমাদের প্রাইমারি কার্বক্সামাইড নিয়ে রিয়াকশান শুরু করতে হয়। এই নাইট্রোজেনের উপর 2টো হাইড্রোজেন থাকা জরুরি, কারণ হাইড্রক্সাইড মিডিয়ামে রিয়াকশানটা করলে এই হাইড্রোজেনটাকে পিক অফ করে, সেখান থেকে একটা এনলেট লাইক ইন্টারমিডিয়েট তৈরি হয় যেখানে ব্রোমিনও দেওয়া আছে। তো ব্রোমিনের সাথে রিয়াকশান করে তৈরি করে N ব্রোমোঅ্যামাইড। এই সমস্ত জিনিসগুলো অ্যাকচুয়ালি আইসোলেবল আন্ডার
প্রপার কন্ডিশন এগুলোকে আইসোলেট করা গেছে, এবং দ্যাট প্রুভস যে এই মেকানিজমটা অপারেট করছে। এই হাইড্রোজেনটার অ্যাসিডিটি ইনফ্যাক্ট বেড়ে গেছে। দিস ইজ ভেরি মাচ অ্যানালগাস টু দ্য ব্রোমিনেশন অফ অ্যাসিটোন ইন অ্যালকালি মিডিয়াম, যেখানে প্রথম হাইড্রোজেনটা খেয়ে নেওয়ার পর যখন ফার্স্ট ব্রোমিনটা ঢোকে, তখন ওই ব্রোমিনের ওপরেই যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনের অ্যাসিডিটি বেড়ে যায়। অর্থাৎ CH3CO CH3 থেকে রিয়াকশন করার পরে অ্যালকালি এবং ব্রোমিন দিয়ে যখন CH3CO CH2Br তৈরি হয়, তখন দুদিকে দু রকমের হাইড্রোজেন আছে, একদিকে CH3 আছে আর একদিকে CH2Br আছে। CH2Br এর অ্যাসিডিটি অনেক বেশি হওয়ার জন্য ওই হাইড্রোজেনটাকেই খায়। ঠিক তেমনই এইখানেও হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটাকেই খাবে, খেয়ে এখানে তৈরি করবে আমাদের N-bromo amide salt, and this is exactly the thing that we need. এই জিনিসটাই সেটা যেটার উপরে নাইট্রোজেনের উপর এক্সট্রা ইলেকট্রন ডেন্সিটি আছে। It is attached to a carbonyl carbon and also attached to a potential leaving group. So we have 1, we have 2, and we have 3, giving rise to the isocyanate, which under this reaction condition is hydrolyzed to give you the primary amine. তার মানে বুঝতেই পারছো এখানে দুটো হাইড্রোজেন থাকতে হবে। একটা হাইড্রোজেন খাবে প্রথমে, খেয়ে ব্রোমিনটা ঢুকবে, তারপরে সেকেন্ড টাইম আরেকটা হাইড্রোজেন খাবে, খেয়ে ইন্টারমিডিয়েটটা তৈরি হবে। এটা যদি NMe থাকে, অর্থাৎ যেটা যদি প্রাইমারি অ্যামাইড হয়, অর্থাৎ RCONMe যদি হয়, তাহলে কিন্তু রিয়াকশান অ্যাকচুয়ালি হবে না। প্রাইমারি অ্যামাইড হলে হবে, মানে সেকেন্ডারি অ্যামাইড হলে হবে না। প্রাইমারি অ্যামাইড বলতে আমরা বলছি যেখানে NH2 গ্রুপটা আছে। এটা যদি NRH হয় তাহলে রিয়াকশান হবে না, এ যদি NR2 হয় তাহলে তো আরোই হবে না। তো সেই সমস্ত জিনিসগুলোই এখানে ডিসকাস করা হয়েছে, এগুলো আমাদের পরীক্ষাতেও এসছে, এগুলো আমরা যখন আলোচনা করব তখন দেখব। যেহেতু মাইগ্রেশন টোটালি ইন্ট্রামলিকিউলার, তাই এখানে কনফিগারেশন রিটেন্ড হবে, সেটাও আমার অবাক হওয়ার কিছু নেই। যেহেতু মাইগ্রেশনের ইন্ট্রামলিকুলার, তাই আমরা এখানে কোনো ক্রস প্রোডাক্ট পাবো না। তাহলে এই ধরনের যদি কোনো মিক্সচার অফ প্রোডাক্ট নিয়ে, মানে মিক্সচার অফ রিঅ্যাক্ট্যান্ট নিয়ে শুরু করি, তাহলে আমরা কেবলমাত্র নর্মাল প্রোডাক্টগুলোই এক্সপেক্ট করব, এই ধরনের কোনো প্রোডাক্ট আমরা পাবো না। এটা ভিডিও লেকচারে ডিটেল আলোচনাও করা আছে। কিছু কিছু সময় সাইড প্রোডাক্টস তৈরি হয়, কারণ আইসোসায়ানেটটা এক্সট্রিমলি ইলেকট্রোফিলিক, সেটা আনরিঅ্যাক্টেড অ্যামাইডের সঙ্গে, কার্বক্সামাইডের সঙ্গে, বা যে প্রোডাক্ট তৈরি হয়েছে অ্যামিন, সেটার সঙ্গে অনেক সময় রিয়াকশন করে ফেলতে পারে, গিভিং রাইজ টু ডিফারেন্ট ইউরিয়া ডেরিভেটিভস অর কার্বামেটস। সেগুলো ইনফ্যাক্ট ইন টার্মস অফ ইল্ড সেটা নুইসেন্স, কিন্তু ইট গোজ টু শো যে এই ধরনের ইন্টারমিডিয়েট মিডিয়ামে তৈরি হয়েছে, আইসোসায়ানেট ইন্টারমিডিয়েট মিডিয়ামে তৈরি হয়েছে। এর থেকে কিছু কনভার্সন আসে, যেমন একটা খুব কমন কনভার্সন হচ্ছে অর্থোজাইলিন বা ন্যাফথ্যালিন থেকে অ্যান্থ্রানিলিক অ্যাসিড তৈরি করতে বলে। তো অর্থোজাইলিন বা ন্যাফথ্যালিনের বেঞ্জিন রিংকে প্রিজার্ভ করে আমরা সাইড চেন অক্সিডেশন করতে পারি। যেহেতু ন্যাফথ্যালিনের রেজোনেন্স এনার্জি বেঞ্জিন রিংয়ের ডাবলের থেকে কম, বেঞ্জিন রিংয়ের রেজোনেন্স এনার্জি কত কে ক্যাল পার মোল? বেঞ্জিনের রেজোনেন্স এনার্জি কত? হ্যাঁ, শুনতে পেলাম না। 36, হ্যাঁ 36 মতো। তো ন্যাফথ্যালিনের অ্যাকচুয়ালি দুটো বেঞ্জিন রিং আছে, তো ডাবল হওয়ার কথা ছিল, অ্যাকচুয়ালি তা হয় না। ন্যাফথ্যালিনের রেজোনেন্স এনার্জি অনেকটাই কম, 72 তো নয়, ওটা প্রায় 61 এর কাছাকাছি। সো একটা বেঞ্জিন ন্যাফথ্যালিন নিউক্লিয়াসে এমন অনেক রিয়াকশন আছে যেখানে একটা বেঞ্জিন রিংয়ের অ্যারোমেটিসিটিও স্যাক্রিফাইস করছে। কারণ অর্থোজাইলিনের যদি অ্যারোমেটিক রিংকে ডিস্টার্ব করতে হয় তাহলে তো টোটাল 36 কিলো ক্যালোরি লস হবে। ন্যাফথ্যালিনের ক্ষেত্রে কিন্তু 36 কিলো ক্যালোরি লস হবে না, যদি আমরা একটা বেঞ্জিন রিংকে প্রিজার্ভ করতে পারি। সেক্ষেত্রে আমাদের লসটা হবে 61 minus 36, which is around about 25 kcal per mole, which is also a very high enthalpy penalty, but not as much as বেঞ্জিন রিংয়ের নষ্ট হয়ে গেলে যে পেনাল্টিটা দিতে হবে। তো তাহলে আমরা একে অক্সিডাইজ করতে পারি এবং এখান থেকে থ্যালিক অ্যাসিড হয়। থ্যালিক অ্যাসিডকে হিট করলে এই দুটো ভিসিনাল CO2H গ্রুপ থেকে জল বেরিয়ে গিয়ে থ্যালিক অ্যানাইড্রাইড হয়। এই রিয়াকশনটা তোমাদের নিজেদেরই করা রিয়াকশন, সেকেন্ড সেমিস্টারে করেছিলে। গ্লেশিয়াল অ্যাসিডিক অ্যাসিডের মিডিয়ামে ইউরিয়াকে ডিজলভ করে আর থ্যালিক অ্যানাইড্রাইডকে ডিজলভ করে ঘন্টাখানেক রিফ্লাক্স করলেই থ্যালিমাইড তৈরি হয়, সুন্দর চকচকে ক্রিস্টাল পাওয়া যায়। থ্যালিমাইডের ওপরে যদি আমরা ব্রোমিন NaOH দিই তাহলে অ্যান্থ্রানিলিক অ্যাসিড, তার সোডিয়াম সল্ট তৈরি হবে, এবং অ্যান্থ্রানিলিক অ্যাসিডকে একটা বাফার মিডিয়ামে প্রোটোনেট করে আমরা সোডিয়াম অ্যান্থ্রানিলেট থেকে অ্যান্থ্রানিলিক অ্যাসিডটাকে পাবো। বাফারটা দরকার, তার কারণ এই যে কম্পাউন্ডটা এটা অ্যাম্ফোটেরিক,
এটাতে যদি একটু বেশি এক্সেস অ্যাসিড হয়ে যায় তাহলে এটা NH3+ হয়ে সলেবল হয়ে যাবে, প্রেসিপিটেট পড়বে না। আর যদি একটু বেশি অ্যালকালি হয়ে যায় তাহলে এখানে CO2- হয়ে সলেবল হয়ে যাবে, প্রেসিপিটেট পড়বে না। আমার যেহেতু প্রেসিপিটেশনটা দরকার তাই আমি কেয়ারফুল কন্ট্রোল অফ পিএইচ করতে হবে এবং আমি ওই জন্য বাফার ব্যবহার করছি। এই মেকানিজমটাও একটু বেশ অদ্ভুত। তুমি এখানে বলতেই পারো যে এক্ষুনি বলছিলেন দুটো এইচ না থাকলে হবে না, এখানে তো একটা হাইড্রোজেন আছে, তো এটা কি করে হচ্ছে? এটা ফার্স্টে তো এন ব্রোমো অ্যামাইড অব্দি ওর কোনো প্রবলেম নেই, একটা হাইড্রোজেন আছে সেটাকে খাবে এবং এই হাইড্রোজেনটা নর্মাল অ্যামাইডের থেকে তার পিকে ভ্যালু অনেক কম, 8.3-র কাছাকাছি, তো খেয়ে এখানে ব্রোমিন হলো। তারপর সেখান থেকে তুমি এরপর এখানে অ্যাকচুয়ালি মাইনাস তৈরি হয়ে রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার কথা, কিন্তু এর পাশে দুটো কার্বনিল আছে এবং মিডিয়ামে স্ট্রং অ্যালকালি আছে। এই নাইট্রোজেনটা অ্যাকচুয়ালি এর নিউক্লিওফিলিসিটিকে কমিয়ে দেওয়া, এর ইলেকট্রোফিলিসিটিকে কমিয়ে দেওয়ার কথা, কিন্তু যেহেতু ক্রস কনজুগেটেড সিস্টেম তাই নাইট্রোজেনের লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি কোথাওই খুব বেশি নয়, ফলে এর ইলেকট্রোফিলিসিটি যথেষ্ট হাই। OH- এখানে অ্যাটাক করার পর কার্বন অক্সিজেন ডাবল বন্ড ভেঙে একটা টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট হবে, হুইচ অন দিস কার্বন ইউ হ্যাভ আ পোটেনশিয়াল গুড লিভিং গ্রুপ, এবং এখান থেকে ইউ উইল গেট সামথিং লাইক দিস। এই জায়গাতে পৌঁছানোর পর তোমার কিন্তু আর অসুবিধা নেই, তুমি ওই জিনিসটা পেয়ে গেছো যেটা তোমার দরকার ছিল। কারণ তুমি যদি এখানে যদি কার্বনিল করে লেখো, আমি লিখিনি কারণ ওটা মেন রেজোনেন্স ক্যানোনিক্যালটা লিখেছি, তাহলে এই নাইট্রোজেনের উপরে মাইনাস চার্জ আসবে, এখানে কার্বনিল থাকবে, এখানে ব্রোমিন থাকবে, তার মানে তোমার ওই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। অতএব এখানে আবার তুমি ওই 1, 2, 3 এই কাণ্ডটা করতে পারো। এবং এখানে মাইগ্রেশনটা ইজ প্রবাবলি অ্যাসিস্টেড বাই দি plus I effect exerting CO2- group which is ortho. This will give rise to an isocyanate যার একটা কার্বনে CO2- আছে আর একটা কার্বনে নাইট্রোজেনটা অ্যাটাচড আছে, so this carbon will be again attacked in alkali and eventually it will give rise to the sodium anthranilate. এখানে একটা বেশ ইন্টারেস্টিং এক্সাম্পল আছে, যদি আমরা সাকসিনিমাইড নিই তো সেখান থেকে আমরা বিটা অ্যালানিন পেতে পারি। এখানে যদি আমরা আনসিমেট্রিক্যাল থ্যালিমাইড নিই যেখানে একটা নাইট্রো ইজ স্পেসিফিক্যালি কনজুগেটেড উইথ দিস, একটা অ্যামাইডের কার্বনিল ইজ স্পেসিফিক্যালি কনজুগেটেড উইথ দ্য নাইট্রো হুইচ ইজ প্যারা টু ইট, এর ওপর যদি রিয়াকশন করো তাহলে হাইড্রোলিসিস এখানটায় ফার্স্টে নিউক্লিওফিলিক অ্যাটাক হবে আফটার ইউ ইন্ট্রোডিউস দ্য ব্রোমিন হিয়ার, সো এই জায়গাটা অ্যাকচুয়ালি CO2H হয়ে যাবে, এখানে কিন্তু CO2H পাবো না, তার মানে এখানে CO2H, এখানে NH2 আমরা পাবো, এখানটায় NH2, এখানটায় CO2H, ওই কম্পাউন্ডটা আমরা পাবো না, এবং তার ব্যাখ্যা হচ্ছে যে ইনিশিয়াল নিউক্লিওফিলিক অ্যাটাক ইজ রিজিও সিলেক্টিভ হিয়ার। তো এই হচ্ছে মোটামুটি গল্প হফম্যানের। আরও কিছু এক্সাম্পল আছে, এগুলো ভিডিও লেকচারে দেওয়া আছে, তুমি দেখে নিও। কার্টিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট ইজ সামথিং হুইচ ইজ ভেরি সিম্পল, তার কারণ এখানে আর কোনো মডিফিকেশান জাস্ট করতে হয় না, জাস্ট একটা অর্গ্যানিক মিডিয়ামে নন পোলার নন প্রোটিক সলভেন্ট নিয়ে আমরা রিয়াকশান করে দিই। আইসোসায়ানেটকে আইসোলেট করতে গেলে এই ধরনের একটা নন পোলার নন প্রোটিক সলভেন্ট আমাদের দরকার, যদি সেটা আমাদের উদ্দেশ্য না থাকে তাহলে আমরা প্রোটিক সলভেন্ট ব্যবহার করতেই পারি, এবং সেই প্রোটিক সলভেন্ট অফকোর্স ক্যান অ্যাক্ট অ্যাজ এ নিউক্লিওফাইড। আইসোসায়ানেট তৈরি হলো কারণ এখানে লিভিং গ্রুপ রয়েছে অলরেডি, তার মানে এখানে একটা, এটা হচ্ছে আমার 1 নম্বরেরও, এটা হচ্ছে আমার 2 নম্বরেরও, আর এইটা হচ্ছে আমার 3 নম্বরেরও। আইসোসায়ানেট হয়ে গেল, অ্যাকুয়াস অ্যাসিড বা অ্যালকালি দিয়ে ট্রিট করো, মিটে গেল, ওকে ফাইন। যদি কাইরাল মাইগ্রেটিং গ্রুপ থাকে তো ফুল ডিটেনশন হবে, এগুলো আমাদের জানাই আছে, এগুলোর মধ্যে কিছু নেই। কিভাবে বানাবো আমাদের এই অ্যাসাইল অ্যাজাইড, সবচেয়ে ভালো টেকনিক হচ্ছে তোমার পরীক্ষার জন্য তুমি একটাই মনে রাখো, সেটা হচ্ছে থায়োনিল ক্লোরাইড দিয়ে এটাকে হাইলি ইলেকট্রোফিলিক অ্যাসিড ক্লোরাইড বানিয়ে নাও, তারপর সোডিয়াম অ্যাজাইড দিয়ে তার মধ্যে নিউক্লিওফিলিক অ্যাডিশন এলিমিনেশন রিয়াকশনের মাধ্যমে RCON3 বানিয়ে নাও, তারপরে তুমি কার্টিয়াসের দিকে ঢুকে যাও। এছাড়াও অন্য টেকনিকও আছে, সেগুলো আমরা ডিসকাস করেছি কিছু কিছু। যেমন একটা এক্সাম্পল, অ্যাসাইল অ্যাজাইডকে যদি আমরা টারশিয়ারি বিউটানল মিডিয়ামে যদি হিট করি তাহলে সেখানে টারশিয়ারি বিউটাইল কার্বামেট তৈরি হয়। দেখে বুঝতে পারছো যে এখানে টারশিয়ারি বিউটানলটা আইসোসায়ানেটকে নিউক্লিওফিলিক অ্যাটাক করেছে, দেখে বোঝা যাচ্ছে? এই যে করে দেওয়া আছে, তারপর প্রোটন ট্রান্সফার হবে, ট্রটোমেরিক চেঞ্জ হবে। আর যেহেতু এটা একটা টারশিয়ারি বিউটানলের এস্টার, এটার AL1 ক্লিভেজ খুব ভালো হয়, সেই জন্য এটাকে যদি TFA দিয়ে, এই টাচ অফ TFA দিয়ে যদি ট্রিট করো তাহলে ও অটোমেটিক্যালি AL1 হয়ে এখান থেকে তো আইসোবিউটিলিন বেরিয়ে যাবে, এই 4 কার্বন ইউনিটটা। আদারওয়াইজ এই দিকে যেটা বেরোবে, যেটা মোর ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার কার্বামিক অ্যাসিডটা বেরোবে, যেখান থেকে কার্বন ডাইঅক্সাইড এন্ট্রপিক্যালি ফেভারেবল পাথওয়েতে লুজ করবে, ডিকার্বক্সিলেশন হয়ে অ্যামিন তৈরি হয়ে যাবে। তো এরকম অনেক এক্সাম্পল সব রয়েছে। তো
এগুলো ভিডিও লেকচারে কভার করা রয়েছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে লসেনের লিভিং গ্রুপটা অতও ভালো না, কারণ এটা ওইচটা জেনারেলি ব্যাড লিভিং গ্রুপ হিসেবে আমরা বলে থাকি, কিন্তু আর তাকে কনভার্ট করার জন্য আমরা নানা রকমের কাজও করে থাকি, টসাইলেশন করে থাকি, অনেক সময় সেটাকে অ্যাসিড দিয়ে OH2+ করে থাকি যাতে তার লিভিং গ্রুপ এবিলিটি বেড়ে যায়। তো এই হাইড্রোক্সামিক অ্যাসিডকে যদি আমাদের রিয়াকশান করতে হয় এই কন্ডিশনে, তাহলে এমনি রিয়াকশানটা হয় না, ওটাকে একটু অ্যাসিড দিতে হয়। আর ওইচের ব্যাড লিভিং গ্রুপ এই কথাটা আমরা যখন বলি তখন জেনারেলি সেটাকে অ্যালকোহলের রেসপেক্টে বলা হয়, যেখানে ওইচটা কার্বনের সঙ্গে অ্যাটাচড আছে, এখানে ওইচটা নাইট্রোজেনের সঙ্গে অ্যাটাচড আছে। দ্যাট ইমপ্লিসিটলি মিনস যে এই নাইট্রোজেনটার সঙ্গে অক্সিজেনের বন্ডটা কার্বন অক্সিজেনের বন্ডের মতো অত স্ট্রং না, এটা রিলেটিভলি উইক বন্ড। কেন উইক বন্ড? কেন এই বন্ডটা উইক বন্ড কেন? অরবিটাল মিসম্যাচ, একই তো পিরিয়ডে আছে। অরবিটাল মিসম্যাচ ইজ প্রবাবলি নট দ্য রিজন। যে কারণে পারক্সো লিঙ্কেজ ইজ উইক, ইন্টার ইলেকট্রনিক রিপালশন আছে, অক্সিজেনের উপরেও এক গাদা ইলেকট্রন আছে, নাইট্রোজেনের উপরেও ইলেকট্রন আছে, দুটোই ইলেকট্রোনেগেটিভ, তাহলে বন্ডটা উইক হবে, যে কারণে OH বন্ড ইজ উইক। তো আমরা এই ধরনের OH-কে লিভিং গ্রুপ হিসেবে এই সেমিস্টারেই দেখেছি, যে যখন আমরা ডাকিন রিয়াকশন করছি তখন সেখানে হাইড্রোপারক্সাইড আনায়ন তৈরি হচ্ছে, সেই হাইড্রোপারক্সাইড আনায়ন যখন অ্যালডিহাইডকে অ্যাটাক করছে সেখানে হয় হাইড্রোজেন মাইগ্রেট করছে, না হলে অ্যারাইল গ্রুপ মাইগ্রেট করছে, এবং অক্সিজেন বন্ড ভেঙে OH- লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যাচ্ছে। তো এখানে আমরা বেস দিই না, এখানে বেস দিয়ে দিলে হয় এই হাইড্রোজেনটা নাহলে এই হাইড্রোজেনটা খেয়ে নিলে রিয়াকশানটা হবে না, সেই জন্য অ্যাসিড দিয়ে রিয়াকশান করা হয়। এটা H+ দিলাম, দিয়ে OH2+ করলাম, তাহলে এটা 1 নম্বর অ্যারো, এটা 2 নম্বর অ্যারো, এটা 3 নম্বর অ্যারো। তোমরা কি 1, 2, 3 ব্যাপারটা বুঝতে পারছো? 1, 2, 3 ব্যাপারটা বোঝা যাচ্ছে? ও হোপফুলি বোঝা যাচ্ছে। আরও ভালো হয় যদি আমরা এখানটায় লিভিং গ্রুপটাকে একটু বেটার করে দিতে পারি, যেমন টসাইলেশন করে করা যেতে পারে। তো আমরা এখানে এস্টারিফিকেশন করে দিয়েছি। এস্টারিফিকেশন করেছি মানে এস্টার বানানোর জন্য এখানটায় করেসপন্ডিং আমার হাইড্রোক্সামিক অ্যাসিডটা ছিল, সেটাকে অ্যাসিড ক্লোরাইডের সাথে রিয়াকশন করেছি ইন প্রেজেন্স অফ আ প্রোটন স্ক্যাভেঞ্জার লাইক ট্রাইথাইলামিন। তো এই জায়গাতে এই OH-এর জায়গায় এখন একটা OCOR1 হয়ে গেছে, তো দ্যাটস বেটার। এটাকে যদি বেস দিয়ে ট্রিট করো, এই হাইড্রোজেনটাকে খেয়ে নিয়ে এটা মাইনাস হয়ে গেল। This is a better living group than OH-, and therefore this is 1, this is 2, and this is again 3. তাহলে আবার আইসোসায়ানেট তৈরি হচ্ছে, এখান থেকে রেজোনেন্স স্টেবিলাইজ কার্বক্সিলেট বেরিয়ে যাচ্ছে। ওই আইসোসায়ানেট এই রিয়াকশন মিডিয়ামে অফকোর্স সার্ভাইভ করবে না এবং রিয়াকশন হয়ে যাবে। ওকে, সো এখান থেকে যে কোশ্চেনটা বারবার দেয় সেটা হলো যে এই ধরনের বস্তুকে যদি ট্রিট করা হয় তো কী হবে। এগুলো খুব সিম্পল কোশ্চেন, খুব পেট কোশ্চেন। এই কোশ্চেনগুলো তুমি এক্সপেক্ট করতে পারো, এবং এই কোশ্চেনগুলো দিয়ে লোকের মানে পাস মার্কটুকু উঠে যাবে বলে আমি আশা করি। তো আগে যেভাবে শিখিয়েছি পুরো এই জিনিসটাকে আগে এঁকে নেবে, এই পার্টটাকে আগে এঁকে নেবে। আর তোমার যেহেতু জানা আছে যে এই সব কিছু আর থাকবে না, এখানটায় জাস্ট NH2 হয়ে যাবে, কারণ এই জিনিসটাই আলটিমেটলি নাইট্রোজেনের উপর মাইগ্রেট করবে। আর এই কার্বনটা তো আমার আইসোসায়ানেটের ওই কার্বনটা যেটা ডিকার্বক্সিলেশন হয়ে যাবে, আর এই তো লিভিং গ্রুপ। তার মানে বাকি জায়গাটা জাস্ট একটা NH2 লিখলেই আমার লেটা চুকে যাবে। এইটা হচ্ছে আমার করেসপন্ডিং আইসোসায়ানেট ইন্টারমিডিয়েট। সো দিস মাচ ফর আওয়ার হফম্যান, কার্টিয়াস অ্যান্ড লসেন। মিট রিয়াকশনটা অ্যাকচুয়ালি দুটো জিনিসের ওপরে হয়। একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের উপরে হয়, আর একটা হচ্ছে অ্যালডিহাইড কিটোন এসবের ওপরে হয়। যখন আমরা অ্যালডিহাইড কিটোন নিয়ে করব তখন আমাদের প্রোডাক্টটা একটু আলাদা হয়, ফর্মামাইড বা অ্যামাইড টাইপের কম্পাউন্ড হয়, আর কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে করলে অ্যামিন হয়। ইন দিস সেন্স দিস রিয়াকশন ইজ ভেরি মাচ অ্যানালগাস টু, অ্যাজ ফার অ্যাজ দ্য আউটকাম ইজ কনসার্নড, ইট ইজ ভেরি মাচ অ্যানালগাস টু আমাদের হফম্যান, কার্টিয়াস এবং লসেন, যেগুলো আমরা এইমাত্র দেখে এলাম। এর মেকানিজমটা অবশ্যই একটুখানি আলাদা। এখানে ওই জাতীয় ইন্টারমিডিয়েট তৈরি করতে গেলে তার আগে কিছু কায়দা কানুন করতে হবে, যেমন হফম্যানের দুটো প্রোটনকে খাইয়ে ব্রোমিন একটা ঢুকিয়ে এসব করতে হয়, এখানেও তাই। এখানে রিয়াকশানটার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে হাইড্রোজোইক অ্যাসিড, হুইচ ইজ জেনারেটেড বাই NaN3 and H2SO4। তো ওই কনসেন্ট্রেটেড সালফুরিক অ্যাসিড মিডিয়ামে এখানে একটা অ্যাবনর্মাল প্রোটনেশন হয়, কারণ কার্বক্সিলিক অ্যাসিডের নর্মাল প্রোটনেশন এখানে হওয়ার কথা। কেন ওখানে হওয়ার কথা?
কেন এখানে হবে না? স্যার ওখানে বলে রেজোনেন্স ক্যানালিজম হবে, আর নিচেরটাই হলে কোনো রেজোনেন্স ক্যানালিজম সম্ভব না। মানে কনজুগেট অ্যাসিডটা মোর স্টেবল হবে যদি এখানে প্রোটনেট করি, কারণ আমি রেজোনেন্স স্টেবিলাইজেশন পাবো, এখানে পাবো না। কিন্তু এখানে অ্যাবনর্মালটাই হবে, কারণ নর্মালটার কোনো ফেট নেই। তো অ্যাবনর্মাল প্রোটনেশন করে এই অক্সিজেনের অ্যাসিস্ট্যান্সে এই OH2 প্লাসটা বেরিয়ে গেল, এখানে অ্যাসাইলিয়াম আয়ন তৈরি হলো। এই অ্যাসাইলিয়ামকে অ্যাটাক করছে আমার হাইড্রোজয়িক অ্যাসিড, যেখানে আমার এই জাতীয় কম্পাউন্ডটা তৈরি হয়েছে। এখনও পর্যন্ত আমরা দেখেছিলাম যে এখানে মাইনাস দিয়ে রিয়াকশনটা হচ্ছে, কিন্তু এখানে এই মিডিয়ামে এটা মাইনাস হবে না, এটা NH থাকবে। বাট অ্যারোর মুভমেন্ট মোটামুটি একই রকম, এটা 1 নম্বর অ্যারো, এটা 2 নম্বর অ্যারো, এটা 3 নম্বর অ্যারো, হুইচ গিভস রাইজ টু, এবং তারপরে প্রোটনটা ছেড়ে দেবে। প্রোটন না ছেড়ে দিয়ে তুমি এটাকে প্রোটনেটেড আইসোসায়ানেটও করতে পারো। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে যে সত্যি এখানে প্রোটনেটেড আইসোসায়ানেটের উপরের রিয়াকশনটা হয় নাকি ফ্রি আইসোসায়ানেট থাকে। তো এই মেকানিস্টিক লিওয়েগুলো আমরা অ্যাকসেপ্ট করে নিই, যদি কেউ এখানে প্রোটনেটেড আইসোসায়ানেট লেগে তাকেও নাম্বার দিয়ে দেওয়া হয়। হাইড্রোলিসিস হলো এবং সেখান থেকে RNH2 বেরোলো, যেটা এই স্ট্রং অ্যাসিড মিডিয়ামে RNH3+ হিসেবে থাকবে। এর এই ধরনের একটা অদ্ভুত মেকানিজমের পেছনে প্রুফও আছে যে আমরা যদি CO2H গ্রুপটাকে স্টেরিক্যালি ক্রাউডেড করে দিই, যেমন আমরা মেসিটোইক অ্যাসিড ট্যাসিডের ক্ষেত্রে দেখেছিলাম, AAC1 হাইড্রোলিসিস হওয়ার সময় যেগুলো দেখেছি। আগে আমরা টারশিয়ারি বিউটাইলের জন্য কার্টিয়াস করতে গিয়ে তখন আমরা AAL1 এর কথা বললাম। নর্মালি AAC2 হয়, কিন্তু একটা অদ্ভুত মেকানিজম আছে যেটা হচ্ছে AAC1, এবং সেটা হয় সেই ধরনের অ্যারোমেটিক কম্পাউন্ডের ক্ষেত্রে যাদের CO2H বা CO2ET গ্রুপটা তার দুটো অর্থ পজিশন ইজ স্টেরিক্যালি এনকাম্বার্ড বাই অ্যালকিল গ্রুপস। তো এই সিস্টেমটার মিট রিয়াকশন করেছে, এবং সেই রিয়াকশন ইজ অ্যাকচুয়ালি ফাস্টার দেন the 2,4-dimethyl variant. That's because অ্যাসাইলিয়াম আয়ন ফর্মেশন যেখানে ফাস্টার হবে, যেখানে রিয়াকশনটা তত বেশি ফাস্টার হবে। ওভারঅল রেট অফ দ্য রিয়াকশন যদি এইটাও আমি ধরে নিই যে এইটা হচ্ছে RDS, তো এইটার কনসেন্ট্রেশন অ্যাকচুয়ালি ডিপেন্ডস যে এইটা কতটা তৈরি হচ্ছে, এবং এটা কতটা তৈরি হচ্ছে সেটা নির্ভর করে যে এই প্রোটনেশনটা হওয়ার পরে ওয়াটার লসটা কতটা ফাস্টার। তার মানে এগুলো সবই অ্যাকচুয়ালি RDS এর আগে আছে, হুইচ মিনস ইফ দিস ইজ দি RDS, হুইচ মিনস যে এই প্রত্যেকটা রেট RDS কে অ্যাফেক্ট করতে পারে। এবং এই সিস্টেমে যেহেতু দুটো মিথাইল থাকার জন্য CO2H গ্রুপটা আদৌ প্ল্যানার হতে পারে না, তাই এর কোনো বেসিক্যালি এই দিক থেকে কোনো রেজোনেন্স স্টেবিলাইজেশনও পায় না, মলিকুলটা এই ফর্মে এক্সিস্ট করে। CO2Hটা ইজ লাইক অর্থোগোনাল টু দ্য ফিনাইল রিং, এবং সেই জন্য স্টেরিক রিলিফ এই সিস্টেমের জন্য অনেক বেশি কম্পেয়ার টু এই সিস্টেম, যেখানে এই অর্থ পজিশনে একটা হাইড্রোজেন আছে। এইখানে CO2Hটা যতটা আনকমফোর্টেবল, এইখানে CO2Hটা তার থেকে অনেক বেশি আনকমফোর্টেবল। সেই জন্য এর যখন হাইব্রিডেশন চেঞ্জ হবে, sp2 থেকে sp তে যখন হাইব্রিডেশন চেঞ্জ হবে, তখন এর রিলিফটা অনেক বেশি হবে। যে কারণে আমরা বলে থাকি যে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডের SN1 রিয়াকশন ফাস্টার, নট অনলি বিকজ দ্য কার্বোক্যাটায়ন ইজ স্টেবল, বাট অলসো টেট্রাহেড্রাল স্টার্টিং মেটেরিয়ালের 3টে মিথাইল যখন 109 ডিগ্রিতে থাকে, তখন তাদের মধ্যে যে প্রবলেমটা হয় সেটা ভায়া দ্য ট্রানজিশন স্টেট যখন কার্বোক্যাটায়নে পৌঁছচ্ছে, সেই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হয়ে যাচ্ছে। তার মানে 3টে মিথাইল বা 3টে বাল্কি গ্রুপ থাকলে এই sp3 থেকে sp2 হাইব্রিডেশন চেঞ্জটা যতটা ফেভারেবল হবে, 3টে গ্রুপের মধ্যে যদি একটা গ্রুপ বা দুটো গ্রুপ বা 3টেই যদি নন বাল্কি গ্রুপ হয়, তাহলে তাদের স্টেরিক রিলিফ অতটা ভালো হবে না। সো দ্যাট ইজ আ কেস হিয়ার অ্যাজ ওয়েল, যেটা আমরা ইয়ের ক্ষেত্রেও দেখেছি, আমাদের মেসিটোইক অ্যাসিডের ক্ষেত্রেও দেখেছি। মেসিটোইক অ্যাসিডের ক্ষেত্রে AAC2 হতে পারে না, তার কারণ হচ্ছে যে এই ধরনের এই সিস্টেমের ওপরে তুমি যদি প্রোটনেশনও করো, নর্মাল প্রোটনেশনও করো, এখানে প্লাস হয়ে গেল, নিউক্লিওফিলিক অ্যাটাক করা সম্ভব নয়, কারণ সেন্ট্রি মিথাইলরা বসে আছে, ঢুকতেই দেবে না। সেটা তো একটা কারণ যে AAC2 হয় না, কিন্তু AAC1 হওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে AAC1-এ হাইব্রিডাইজেশন চেঞ্জ হয় sp2 থেকে sp, এবং সেটা এই ধরনের সিস্টেমের জন্য এক্সট্রিমলি ফেভারেবল। বোঝা গেল আমি কি বলছি? বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। কারো কোনো প্রশ্ন আছে এখানে? স্টেরিক রিলিফের ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে? নেই তো? আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের যদি আমরা অ্যালডিহাইড কিটোনের উপর করি, কিন্তু সেখান থেকে খুব বেশি কোশ্চেন কিন্তু আসে না। এবার তার দু রকমের মেকানিজম হয়, একটা হচ্ছে বায়ার ভিলিজার লাইক পাথওয়ে, যেখানে বায়ার ভিলিজারে কী হয়েছিল, সেখানে প্রোটনেশন হয়েছিল প্যারাসিট দিয়ে কিটোনকে বা অ্যালডিহাইডকে, তারপরে সেখানে
ওই পার অ্যাসিডের কনজুগেট বেসটা অ্যাটাক করেছিল, নিউক্লিওফিলিক অ্যাটাক করেছিল, তারপর সেখানে রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছিল, ওই মাইগ্রেশন হয়েছিল ফ্রম কার্বন টু ইলেকট্রন ডেফিসিয়েন্ট অক্সিজেন। এখানে কিটোন আছে, তো আমাদের হাইড্রোজয়িক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড একে প্রোটনেট করলো, তারপর হাইড্রোজয়িক অ্যাসিড এখানে অ্যাটাক করলো, এই জায়গাটাতে দেখো সেই টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েটটা তৈরি হয়েছে, এখানেও সেই একই গল্প, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। এবং এখানে এই মাইগ্রেশনের ফলে আমরা কোনো আইসোসায়ানাইড বা এই জাতীয় কিছু পাবো না, আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা অ্যামাইড। এখানে যদি কিটোন থাকে তাহলে দুটো গ্রুপই মাইগ্রেট করতে পারে, R1 R2 দুটো মাইগ্রেট করলে যে যেরকম মাইগ্রেট করবে সেরকম। এটা গেল একটা। আর একটা মেকানিজম হচ্ছে এই বস্তুটা আগে এই জলটা ছেড়ে দেবে, এটা তৈরি হলো, তৈরি হওয়ার পরে এটা জলটা ছেড়ে দিল, অ্যাজোহাইড্রিন যেটা অ্যাজিডোহাইড্রিন বা অ্যাজিডো অ্যালকোহল যেটাই বলো না কেন, যেখান থেকেই তৈরি হয়েছে, কিটোন থেকে তৈরি হয়েছে ভায়া নিউক্লিওফিলিক অ্যাটাক অফ দি হাইড্রোজয়িক অ্যাসিড, সেই জলটা ছেড়ে দিল, তাহলে এখানে প্লাস চার্জ আছে, ফর শিওর এই নাইট্রোজেন একে স্টেবিলাইজ করবে। এবং এরপরে এই সিস্টেমটা আবার সেই 1 2 3 করবে, 1 2 এবং 3। এখানে নাইট্রোজেনটা যার রেসপেক্টে অ্যান্টি, মাইগ্রেশনটা তারই হবে। যেমন এই মলিকুলটার ক্ষেত্রে N2 প্লাসের রেসপেক্টে R1টা অ্যান্টি, R1টা মাইগ্রেট করছে। ডায়াস্টিরিওআইসোমেরিক ক্যাটায়নটার ক্ষেত্রে এই নাইট্রোজেনের রেসপেক্টে অ্যান্টি হচ্ছে আর মাইগ্রেট করছে। এবং দুটো জায়গা থেকেই আমরা এমন জিনিস পাচ্ছি যেদেরকে আমরা বলতে পারি নাইট্রিলিয়াম আয়নস, অর্থাৎ এটাকে বলা যেতে পারে সায়ানাইডের ওপরে নাইট্রোজেনের ওপর যদি তুমি অ্যালকিল গ্রুপ জড়িয়ে দাও বা বসিয়ে দাও, তাহলে যেটা হবে সেইটা হচ্ছে এইটা। এগুলো সুপার ইলেকট্রোফাইল, বিকজ এসপি কার্বন এবং নাইট্রোজেনের মাথায় প্লাসও আছে, তো যখন ওয়ার্কআপ করবে তখন জল এখানে অ্যাটাক করবে এবং টটোমেরিক চেঞ্জের মাধ্যমে তুমি অ্যামাইড কম্পাউন্ডটা পেয়ে যাবে। এই একই রকমভাবে আমরা বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্টটাও করি, কিন্তু আজকে আমরা সেটা দেখবো না। আজকে আমাদের এই স্মিট রিয়াকশানটা দেখার পর, স্মিটের বেশ কিছু এক্সাম্পলও রয়েছে, সেগুলো ভিডিও লেকচারে আলোচনাও করা আছে। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এবারে প্রবলেমগুলো সলভ করি, বেকম্যানটা আমরা পরে দেখবো, আজকে আমরা এই প্রবলেমগুলো দেখে নিই। এই অবধি সবার ঠিক আছে তো? আচ্ছা, হফম্যান ডিগ্রেডেশন বা রিঅ্যারেঞ্জমেন্টের প্রবলেমে প্রথমেই দেখো পরপর দেওয়া আছে। এই কম্পাউন্ডটা দিয়ে বলেছে এর মধ্যে ব্রোমিন NaOH দিলে কী হবে, কী হবে, এটা চলে যাবে, NH2 এখানে চলে আসবে, কনফিগারেশন কী হবে, রিটেনশন হবে। এইটা ফিশার প্রজেকশনে দিয়েছে, তো ফিশার প্রজেকশনে দিয়েছে, তোমার এটাকে আলাদা করে আবার ফ্লাইং ওয়েজে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, কারণ নিতে গেলেই ভুল হওয়ার সম্ভাবনা, তুমি ফিশারেই করবে সবটা। এবং ফিশারে এই যা চেঞ্জ হবে তো এই জায়গাতে হবে, তাহলে সেখানে চেঞ্জ করে আলটিমেটলি এখানে NH2 করে দেবে। কনফিগারেশন কি হয়েছে, রিটেনশন হয়েছে। তারপর এই কম্পাউন্ড দিয়েছে, দিয়ে KOH ব্রোমিন দিয়েছে, হ্যাঁ আর বলে দিয়েছিল, আর তা না হলে এইটার স্কেলিটাল ফর্মুলাটা দিয়ে তারপরে বলেছিল যে 8টা আঁকো, তো 8টা এঁকে নিয়েছিলাম অফকোর্স। এটা A, এটা B, এটা C, এটা D, ডিটা পেছন দিকে আছে, A to B to C ক্লকওয়াইজ ঘুরছে, তো আরই হবে। KOH ব্রোমিন দিয়েছে, ঠিক আছে, ওইটাই হবে। জেনারেল মেকানিজম এখানে করে দিয়েছি, জেনারেল মেকানিজম তো তোমার স্টাডি মেটেরিয়ালও করা আছে, তো সেটা যদি মেকানিজম চায় তো মেকানিজম দিতে হবে। এখানে বলে দিতে হবে যে মাইগ্রেশন অফ R from carbon to electron deficient nitrogen is intramolecular, strictly intramolecular, therefore configuration of chiral migrating group must be retained, and therefore that's it. তারপরে দিয়েছে সাক্সিনিমাইডের সঙ্গে ব্রোমিন NaOH দিয়ে রিয়াকশন, সেখানে আমাদের ওই বিটা অ্যালানিন তৈরি হচ্ছে। থ্যালিমাইডের রিয়াকশনটা করা আছে, সাক্সিনিমাইডও একই রকম, এই হাইড্রোজেনটার PK ভ্যালু বেশ অনেকটাই নিচে, বিকজ অফ দ্য 2 কার্বনিল গ্রুপস। প্রোটনেশন ডিপ্রোটনেশন হলো, তারপর ব্রোমিন ঢুকলো, তারপর এদিকে যেহেতু দুটো কার্বনিলই সেম, যে কোনো একদিকে অ্যাটাক করাতে পারো, করে ওটাকে খুলে দাও, খুলে দেওয়ার পরে তোমার N-ব্রোমোঅ্যামাইডের সল্টটা হলো, এই পুরো গ্রুপটা মাইগ্রেট করবে, এবং এটা প্রবাবলি, এখানে আমি OH লিখেছি, এটা প্রবাবলি O- হবে। আইসোসায়ানেটটা লিখতে গিয়ে প্রথমে ভুল হয়ে গেছিলো, একটা কার্বন বেশি হয়ে গেছিলো, তারপরে নিজে কারেকশন করে নিয়েছি। তবে এই ধরনের এইটা না করাই ভালো, এরকম যদি হয়ে যায় তাহলে পরীক্ষার খাতায় পুরোটা কেটে আরেকবার লিখবে, এবং ইভেনচুয়ালি এখান থেকে হাইড্রোলিসিস হয়ে আমরা এখান থেকে NH2 গ্রুপটা পাবো। তারপরে তো ওইটা যেটা ডিসকাস করলাম, অর্থোজাইলিন থেকে বলেছিল অ্যান্থ্রানিলিক অ্যাসিড বানাও, ডিসকাস করা হয়েই গেছে।
থ্যালিমাইড, এটারই ইন্টারমিডিয়েট একটা জায়গা হচ্ছে থ্যালিমাইড, তো দিয়েছিল ভ্যারিয়েন্টটা ছিল থ্যালিমাইড থেকে এইটা বানাও, তো সেরকম করেই হয়ে গেল। এন মিথাইল থ্যালিমাইড এর কি হবে, মানে এর ব্যাপারটা কি হবে, সেই ব্যাপারটা এখানে কিন্তু রিয়াকশানটা খানিক দূর এগোবে, পুরোটা হয়তো না এগোলেও খানিক দূর এগোবে। এখান থেকে এইটা যে তৈরি হয়েছে, তুমি বলতে পারবে এটা কী করে তৈরি হলো? করলো, খুললো, ফিরে এলো, এন এমই বন্ড ভেঙে গেল, ব্রোমিনটা করতে গেলো এখানে, তারপরে এন নিউক্লিওফাইলটা ব্রোমিনে অ্যাটাক করলো। হ্যাঁ, বিআর মাইনাস বেরিয়ে যাবে, এন মাইনাস আছে, বিআর কে ব্রোমিনকে অ্যাটাক করবে, এন বিআর হয়ে যাবে, তারপরে আর হবে, তারপর আর হবে কি, তারপরে কিন্তু আর হবে না, এই জায়গায় গিয়ে থেমে যাবে ইনফ্যাক্ট, তারপরে আর হবে না। হ্যাঁ, এই জায়গাটায় যদি প্রোটন থাকতো তখন ফার্দার রিয়াকশন হতো, যেটা থ্যালিমাইডের ক্ষেত্রে আমরা দেখে থাকি অফকোর্স। বলেছে এন মিথাইল দিয়ে রিয়াকশন করতে গেলে কি হবে, ওই একই গল্প, এই হাইড্রোজেনটাকে খেয়ে নিচ্ছে, ব্রোমিন ঢুকে যাচ্ছে, তারপরে আর এগোতে পারছে না, নো ফার্দার রিয়াকশন, হপম্যান ডিগ্রেডেশন হবে না, তার কারণ কোনো এনএইচ বন্ড নেই। এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়। কারো কোনো প্রশ্ন আছে কি? তারপরের যে প্রশ্নটা, এটা আমি এখানে ডিটেলে সলভ করিনি, এবং আমি অ্যাট দ্য ভেরি আউটসেট তোমাকে এটা বলে দিতে চাই যে এই কোশ্চেনটা নাম্বার 6 এটা সম্ভবত তোমাদের দেবে না, মানে তোমার যদি কপাল খুব খারাপ থাকে তাহলে দেবে, আবার কপাল ভালোও হতে পারে, মানে তুমি যদি এটা দেখে যাও এবং যদি বুঝে যাও, এটা একটা অসাধারণ প্রশ্ন এবং সলভ করার মেথডটাও অসাধারণ, এটা স্যারের কাছ থেকে শেখা। এটা আমরা যখন স্টুডেন্ট ছিলাম তারও অনেক আগে কোশ্চেনটা একবারই এসেছিল, সায়েন্স কলেজের মাস্টারমশাইরা তখন কোশ্চেন করতেন, এবং তখন সেখানে দিকপাল মাস্টারমশাইরা ছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছেন তোমাদের কল্যাণ স্যারের মাস্টারমশাই প্রফেসর অমরেন্দ্র পাত্র। এই নতুন কোশ্চেন সেট করার ব্যাপারে ওনার এবং একটু বুদ্ধিমানদের জন্য কোশ্চেন সেট করার ব্যাপারে ওনার সাংঘাতিক রেপুটেশন ছিল। তার মানে এই নয় যে সহজ কোশ্চেন সেট করতেন না, কিন্তু কিছু কিছু কোশ্চেন এত বিউটিফুল ছিল ওনার, আমি নিশ্চিত করে বলতে পারছি না যে এই কোশ্চেনটা উনিই সেট করেছিলেন, কিন্তু স্যারের কাছ থেকে শোনা যে সম্ভবত এটা প্রফেসর পাত্র দেওয়া কোশ্চেন, অন্য কেউও হতে পারেন, কিন্তু ডোন্ট কোট মি অন দিস। এবং এটা রেকর্ডিং হচ্ছে, আমি অন রেকর্ড বলে যাচ্ছি যে এই ডেফিনিট ইনফরমেশনটা আমার কাছে নেই, বাট দ্য কোশ্চেন ইজ বিউটিফুল অ্যান্ড দ্য সলিউশন মেথড ইজ অলসো ভেরি বিউটিফুল। হাউএভার এটা ওই একবার আসার পরে আর কোনোদিন আসেনি, অতএব এটা যদি তোমার কাছে মনে হয় যে এই বড় জটিল লাগছে, তাহলে আমি তোমাকে সিম্পলিফাইড ওয়েতে বুঝিয়ে দেবো যে কি হচ্ছে, কিন্তু আসলে কি হচ্ছে সেটা তুমি আমাদের যে বইটা আছে স্টাডি গাইড টু অর্গানিক কেমিস্ট্রি, তার ভলিউম 4 যদি তোমার কাছে থাকে, তাহলে সেইখানে তুমি এক্সপ্লেনেশনটা পেয়ে যাবে। আর পেজ নাম্বার হচ্ছে 179। এইটা দেখে তোমার ইনিশিয়ালি মনে হবে যে এখানে NaOBr আছে, অতএব Br প্লাসের সোর্স আছে, NaOH আছে, এখানে কি লাগে, ইলেকট্রোফিলিক ব্রোমিন লাগে, কারণ ব্রোমিন যখন অ্যামাইডের আয়নের সাথে রিয়াকশন করছে তখন Br প্লাসই ঢুকছে ওখানে, তো Br প্লাস আছে, তাহলে এখানে হপম্যানই হবে। কিন্তু এখানে একটা স্টয়চিওমেট্রিক খেলা আছে, এটা 2 ইকুইভ্যালেন্ট দেওয়া আছে, এটা 1 ইকুইভ্যালেন্ট দেওয়া আছে, অতএব এটাকে আরেকটু ক্রিটিক্যালি অ্যানালাইজ করা দরকার। এই কম্পাউন্ডটা যেটা বেঞ্জামাইড, সেখান থেকে আমাদের ফেট কি, আমাদের আলটিমেট ফেটটা হচ্ছে এই কার্বনটা অ্যালকালি মিডিয়ামে কার্বনেটে কনভার্টেড হবে, আর এই পুরো জিনিসটা অ্যানিলিনে কনভার্টেড হবে। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? বা দ্বিধা আছে যে এটা হবে না? আলটিমেটলি এই কম্পাউন্ডটার ফেট কি, এই কার্বনটার ফেট কি, ও তো কার্বনেটে যাবে, নাকি যাবে না? আর এই পুরো ফিনাইল রিং আর এই নাইট্রোজেন তারা তো জুড়ে যাবে,
কারণ এখানে NH মাইনাস হবে, তারপরে এখানে NH বিআর হবে, তারপরে এখানে N মাইনাস বিআর হবে, তারপরে অ্যারাইল রিংই মাইগ্রেট করবে। আইসোসায়ানেটে নাইট্রোজেনের উপরে অ্যারাইল রিংটাই থাকবে, ফিনাইল রিংটাই থাকবে, তারপরে তার হাইড্রোলিসিস যখন হবে তখন হবে, এই ব্যাপার। তাহলে আমরা এবার এই দুটো কার্বনের না অক্সিডেশন নাম্বার দেখছি। এর অক্সিডেশন নাম্বার 0। ডু ইউ এগ্রি? হ্যাঁ স্যার। কি করে বের করলাম অক্সিডেশন নাম্বারটা 0? সবগুলোই কার্বন আছে, কার্বন থেকে 0 আছে। সবগুলোই একই অ্যাটম আছে, অতএব তাহলে তার অক্সিডেশন নাম্বার 0 হবে। যদি কার্বনের সাথে মোর ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন বা নাইট্রোজেন থাকে, যত কটা থাকবে তার অক্সিডেশন নাম্বার প্লাস তত ভ্যালু হবে। অর্থাৎ এখানে দেখো নাইট্রোজেনের সাথে একটা বন্ড আছে, দুটো অক্সিজেনের সাথে বন্ড আছে, মানে অক্সিজেনের সাথে দুটো বন্ড আছে, একটাই অক্সিজেন কিন্তু বন্ড আছে দুটো, তার মানে টোটাল 3টে বন্ড আছে যেটা হেটারোঅ্যাটমের সঙ্গে আছে, এবং এই প্রত্যেকটা হেটারোঅ্যাটম অক্সিজেনের থেকে মোর ইলেকট্রোনেগেটিভ। আরেকটা বন্ড আছে কার্বনের সাথে, রিং কার্বনটার সাথে, তাহলে এর অক্সিডেশন নাম্বার কত হবে? প্লাস। এই অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এই প্রোডাক্টের দিকে তাকাই। প্রোডাক্টে আমাদের এখানে কার্বন নেই, এই কার্বনটা পড়ে আছে, আরেকটা কার্বন তো কার্বনেট হয়ে গেছে, সেটাকে পরে দেখছি। এই কার্বনটার অক্সিডেশন নাম্বার কত হবে? প্লাস 1। বেশ। এই কার্বনটার অক্সিডেশন নাম্বার কত হবে? 4টে বন্ড আছে অক্সিজেনের সাথে, তাহলে প্লাস 4। প্লাস 4। তার মানে এদিকে টোটাল অক্সিডেশন নাম্বার কত হলো দুটো কার্বনের? প্লাস 3। এদিকে কত হলো? প্লাস 5। চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার কত হলো? কত ইউনিট? 2 ইউনিট। বেশ। NaOBr থেকে তার ফেট কি? NaOBrটা অবভিয়াসলি NaBr হয়ে যাবে। তার মানে ব্রোমিনের অক্সিডেশন নাম্বার এখানে কত ছিল? প্লাস 1। কেন প্লাস 1? কারণ অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাই না? হ্যাঁ স্যার। আর NaBr তার মানে এখানে Br মাইনাস 1 হিসেবে আছে, তার মানে ওর অক্সিডেশন নাম্বার কত? মাইনাস 1। হ্যাঁ। তাহলে অক্সিডেশন নাম্বারের চেঞ্জ বা ডিক্রিজ, এখানে তো ইনক্রিজ করেছে কারণ প্লাস 3 থেকে প্লাস 5 হয়েছে, এখানে প্লাস 1 থেকে মাইনাস 1 হলো, তার মানে চেঞ্জ বা ডিক্রিজটা কত হলো? 2। হ্যাঁ 2 ইউনিটস। ঠিক আছে, তার মানে তুমি মেনেই নিচ্ছ যে এই কনভার্সনটা করতে গেলে অ্যাজ ফার অ্যাজ অক্সিডেশন নাম্বার ইজ কনসার্ন, আমি যদি অক্সিডেশন নাম্বার দিয়ে ব্যালেন্স করি তাহলে আমার NaOBr একটা হলেই চলবে। হ্যাঁ স্যার। একটা বেঞ্জামাইডের জন্য একটা NaOBr সাফিসিয়েন্ট? সাফিসিয়েন্ট তো না? সাফিসিয়েন্ট না? ইয়েস স্যার, সাফিসিয়েন্ট। এর যদি আমি ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশনটা তৈরি করি না, তাহলে এটা হবে বেঞ্জামাইড প্লাস NaOBr। ব্যালেন্স করতে গেলে দুটো NaOH লাগবে, এখানে অ্যানিলিন বেরোচ্ছে, NaBr বেরোচ্ছে, কার্বন যেটা বেরোচ্ছে সেটা Na2CO3 হিসেবে বেরোচ্ছে, এবং এখানে জল বেরোচ্ছে। তার মানে আমার এখানে ব্যালেন্সড ইকুয়েশনে একটা বেঞ্জামাইডের জন্য একটা NaOBr যাচ্ছে। এবার প্রবলেমটার দিকে ফিরে যাও। প্রবলেমটাতে দেখো কতটা দেওয়া আছে, কতটা দেওয়া আছে। তার মানে 1 ইকুইভ্যালেন্ট এক্সেস আছে। 1 ইকুইভ্যালেন্ট এক্সেস আছে না নেই? হ্যাঁ স্যার। অ্যানিলিন আছে, তার সাথে তুমি NaOBr দিয়ে রেখেছো, হুইচ ইজ এ পোটেনশিয়াল সোর্স অফ Br প্লাস। অ্যানিলিন Br প্লাসকে ছেড়ে দেবে? না স্যার, ইলেকট্রিক্যালি ডায়াগোনাল সাবস্টিটিউশন। এক্স্যাক্টলি। NH2 অর্থোপ্যারা ডিরেক্টর, দুখানা কম্পাউন্ড তৈরি হবে এখানে, মানে একটা অ্যানিলিন থেকে একটাই হবে, কিন্তু অ্যানিলিন কখনো অর্থ দেবে কখনো প্যারা দেবে। এবং এখানে খেয়াল করে দেখো, যখন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন তুমি করবে না, তখন এখানে বেরিয়ে আসবে কে পার্ট? Br প্লাস তো বেরিয়ে গেল, তার মানে NaO মাইনাসটা পড়ে আছে, এখান থেকে একটা H প্লাস বেরোবে। দেখো NaOH বেরোচ্ছে না? হ্যাঁ স্যার। তার মানে প্রোডাক্ট সাইডে একটা NaOH আছে, আর তোমার আগে এই এর আগের অবধি ব্যালেন্সড ইকুয়েশনে দুটো NaOH ছিল, তার মানে একটা NaOH কেটে যাবে, এদিকে একটা NaOH চলে এসছে, এইদিকে একটা NaOH এসে গেছে তো, কারণ তুমি তো এখন এর সাথে ফার্দার রিঅ্যাকশন করে ফেলেছো আবার NaOBr এর। তুমি এখানে একটা NaOBr খরচা করেছিলে, এখানে আরেকটা NaOBr খরচা করবে, যেই খরচা করবে তখন এখান থেকে কি হবে? এই NH2টা অ্যানিলিনটা অ্যানিলিন থাকবে না, অর্থ অথবা প্যারাব্রোমো অ্যানিলিন হবে, আর তার সাথে কে বেরোচ্ছে? NaOH বেরোচ্ছে তো। হ্যাঁ স্যার। তো সেই NaOH আর এই NaOH কেটে যাবে তো।
হ্যাঁ একটা কেটে যাবে। একটা কেটে যাবে, তার মানে আমি যখন ফাইনাল ব্যালেন্স ইকুয়েশনটা করব তখন এইটা হবে তো, এখানে দুটো এনওইচ থাকবে কি? না এখানে দেখো 2 NaOBr করে দিয়েছি, প্রোডাক্ট কি হয়েছে? অ্যানিলিন হয়েছে, না এইটা প্রোডাক্ট হবে। বোঝা গেল না গেল না? হ্যাঁ এইখানে তাহলে এই অক্সিডেশন নাম্বার দিয়ে এত কিছু কেন করলেন? তাহলে আমি NaOBr দুটোর জাস্টিফাই করবো কি করে? আমাকে তো আগে জানতে হবে যে NaOBr কটা লাগে। ব্যালেন্স করার জন্য। ব্যালেন্স, আচ্ছা, শুধু আচ্ছা। ব্যালেন্সের জন্য নয়, আরে আমাকে আগে জানতে হবে না যে NaOBr কটা লাগছে, দুই ইকুইভ্যালেন্ট দেওয়া আছে, দুই ইকুইভ্যালেন্ট লাগছে কিনা আই হ্যাভ টু এস্টাবলিশ। এবার তুমি কমন সেন্স অ্যাপ্লাই করতে পারো, মানে এটাও কমন সেন্স দিয়েই করা, কিন্তু এটা লজিক্যাল স্ট্রাকচার ওয়েতে করা। তুমি জাস্ট ইনটুইশন দিয়ে কাজ করতে পারো, যে তুমি বলতে পারো যে একটা NH2 মধ্যে একটা ব্রোমিন ঢোকে, তার মানে NaOBr যদি একটা Br প্লাস দেয় তাহলে একটা CONH2 জন্য একটা Br প্লাসই যথেষ্ট, তার মানে একটা NaOBr এক্সেস আছে। এই একটা NaOBr এক্সেস থাকলে সে ওই অ্যানিলিনের সাথে রিঅ্যাক্ট করে ফেলবে, করলে অর্থপড়া প্রোডাক্ট তৈরি হবে। সেখানে তোমার আর ওই ব্যালেন্সড ইকুয়েশনের অ্যাপ্রোচের দরকার হচ্ছে না করার, পরীক্ষার খাতায় সেটা হ্যাঁ, লিখলেও আমি হবে। এটাই বলছিলাম স্যার। হ্যাঁ তুমি সেটা করতে পারো, কিন্তু আমি লজিক্যালি দেখানোর চেষ্টা করলাম তোমাকে অক্সিডেশন নাম্বার দিয়ে, এবং সেখানে NaOH-টা যে তৈরি হবে, একটা NaOH কেটে যাবে, এগুলো সবই দেখানো যায় ওখান থেকে। এটা হচ্ছে লজিক্যাল অ্যাপ্রোচ, আরেকটা ইললজিক্যাল আমি বলছি না, কিন্তু আরেকটা হচ্ছে একটু ক্যাজুয়ালি এগোনো। এখানে একদম তোমাকে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম যে একটা NaOBrই যথেষ্ট, আর তুমি সেখানে ওটা মেকানিজম থেকে ধরে নিচ্ছিলে যে একটা Br প্লাস লাগবে, অতএব একটা NaOBr এক্সেস আছে। বুঝলে না? বুঝলে না? হ্যাঁ স্যার, ঠিক আছে। এইবার যখন তুমি মনে করে দেখো, ভালো করে মনে করো, এগুলো সব পড়িয়েছিলাম। অ্যানিলিনের মধ্যে যখন তুমি ব্রোমিন দাও তখন 3খানা ব্রোমিন পরপর ঢুকে যায়, হ্যাঁ ঢুকে যায়। কিন্তু এখানে তখন মিডিয়াম কিন্তু অ্যাসিডিক থাকে, মিডিয়াম অ্যাসিডিক থাকে না? মিডিয়াম অ্যাসিডিক থাকে তো, কারণ এইচবিআর তৈরি হয় তো। অ্যানিলিন প্লাস ব্রোমিন, সেখান থেকে কি হবে? অর্থ বা প্যারাব্রোমো অ্যানিলিন, তার সাথে এইচবিআর তৈরি হয়, তখন মিডিয়াম অ্যাসিডিক থাকে। অ্যাসিডিক মিডিয়ামে মোনোব্রোমিনেশন স্টেজে লাগানো থামানো মুশকিল। কেন? সেগুলো অ্যারোমেটিক ইলেকট্রোফিলিকের ভিডিও লেকচার আলোচনা করা আছে, ক্লাসেও বলেছিলাম। ফেনলের ক্ষেত্রে ট্রাইব্রোমো স্টেজ অবধি চলে যাবে, আটকাতে পারবে না অ্যালকালাইন মিডিয়ামে, তো টেট্রাব্রোমো হয়ে যাবে তারপর আবার। সেটা ফেনলের ক্ষেত্রে হয়, অ্যানিলিনের ক্ষেত্রে হয় না। হ্যাঁ টেট্রাব্রোমোটোমো হয়ে প্রেসিপিটেট পড়ে যায়, সলিউশন থেকে বেরিয়ে যায়। এখানে মিডিয়ামটা খেয়াল করেছো, অ্যাসিডিক না অ্যালকালাইন? অ্যালকোহলিক। দেখো মোনোব্রোমো স্টেজে থেমে যাচ্ছে, তাই হওয়ার কথা। বুঝতে পেরেছো? আগের পড়ার সাথে মেলালেই হবে। সেম 4 তো সুবিধা আছে, সেম 3 বহু জিনিস লাগে, সুবিধে অ্যাট দ্য সেম টাইম অসুবিধেও বটে। সেম 3টা ঠিকঠাক না থাকলে সেম 4 খুবই অসুবিধা, কিন্তু সেম 3 যার ঠিক আছে তার সেম 4 অনেকটাই কিন্তু তার পুরনো পড়ার সঙ্গে সে মিল খুঁজে পাবে। হলো? আচ্ছা, পরেরটায় কোথায় গেল দুধ? আচ্ছা, তারপরে একটা ক্রস ওভার এক্সপেরিমেন্ট দিয়েছে, এইটা দিয়েছে প্লাস এইটা দিয়েছে, একটাতে নাইট্রোজেনটা 15 করা আছে আর এখানে একটা হাইড্রোজেনকে সরিয়ে ডয়টেরিয়াম করা আছে। তুমি বুঝতে পারছো যে এদের মলিকুলার ওয়েটটা সেম হবে? ধরো এর মলিকুলার ওয়েট হচ্ছে m, তো এর মলিকুলার ওয়েট কত তাহলে? এটা কত? m+1 কি করে হবে? ওরে ভাই, এখানে ডয়টেরিয়াম ছিল, এখানে কি ডয়টেরিয়াম আছে নাকি? ভিডিও লেকচার যে শোনোনি তার প্রমাণ হচ্ছে এইটা, কারণ সেখানে আলোচনা করেছিলাম এটা। তার মানে এখানে ডয়টেরিয়াম নেই, মানে এটা m-1 হয়ে গেল, কিন্তু এখানে তো n14 এর জায়গায় n15 আছে, তাহলে m-1 + 1 কত হয়? এই যে 15, আমি তো গোল দাগ দিলাম তো, মানে তো প্রবলেম সেটা তো দেওয়াই আছে, এখানে হয়তো গিজি হয়ে গেছে, সেটা অন্য কথা। তাহলে কত হবে? এমই হবে না? তা এইটার থেকে এরকম মুছে ওই সমস্ত
ইরেজারটাও অত্যন্ত জঘন্য, ঠিকঠাক করে কিছুই হয় না, অর্ধেক যায় না তোর। এইখানে দেখো, এই কম্পাউন্ডটা থেকে যদি শুরু করো তাহলে এর ডিগ্রেডেশন করলে এটা হবে তো, হ্যাঁ স্যার। আর এইটা থেকে যদি করো তাহলে এটা হবে। আচ্ছা, এর মলিকুলার ওয়েট যদি এম প্রাইম হয়, এর মলিকুলার ওয়েট কত? এম প্রাইম। হ্যাঁ। আচ্ছা, ক্রস প্রোডাক্ট যদি তৈরি হতো তাহলে এখানটায় কোনো টাইম আমরা 15 পেতে পারতাম, সেক্ষেত্রে তার মলিকুলার ওয়েট কত হতো? এম প্রাইম প্লাস 1 পারতাম তো। আবার কখন আমরা এখানে N15 এর জায়গায় N14 পেতাম, তার মলিকুলার ওয়েট কত হতো? এম প্রাইম -1। তার মানে জাস্ট এটা ইচ্ছা করে ডিজাইন করেছে এক্সপেরিমেন্টটা, প্রোডাক্ট মিক্সচারকে সিম্পলি মাস স্পেকট্রোস্কোপি দিয়ে অ্যানালিসিস করেছে, দেখেছে ওখানে কেবলমাত্র এম প্রাইমের সমস্ত মাসটা মাপা যায়, মাস স্পেকট্রোস্কোপির কোনো ডিটেলের মধ্যে না গিয়েও তোমাকে আমি এটুকু বলতে পারি যে কোনো অর্গানিক কম্পাউন্ডের মাস তুমি মাপতে পারো, যে সেখানে ওই মাস স্পেকট্রোমিটারের মধ্যে যে বসে আছে তার মাসটা কত। তা দেখছে যে সবই তো দেখছে এম প্রাইম, কোনো এম প্রাইম -1ও নেই, কোনো এম প্রাইম +1ও নেই, তাহলে ক্রস প্রোডাক্ট হয়েছে? ক্রস প্রোডাক্ট যদি না হয় তাহলে রিঅ্যাকশন কি ইন্টারমলিকিউলার হতে পারে? না, ইন্ট্রামলিকুলার। রিঅ্যাকশন স্ট্রিক্টলি ইন্ট্রামলিকুলার, এটাই প্রমাণ করতে চেয়েছিল। এটা বুঝলে না? আর যদি তোমার মনে হয় যে না এইসব আমি এত আমি বুঝে উঠতে পারছি না, এটাকে কি কোনোভাবে করা যায় না, এটাকে উড়িয়ে দেওয়া যাবে না? দেখি। হ্যাঁ, এই তো। তুমি যদি বলো যে এম প্রাইম এসবের কি দরকার আছে, কোনো দরকার নেই, এটা থেকে সিম্পলি এটা বানাও, এটা থেকে এটা বানাও, বানিয়ে তুমি যেটা মুখস্থ করেছো সেটা লিখে দাও যে ক্রস প্রোডাক্ট হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ ক্রস প্রোডাক্ট কী করে হবে? স্ট্রিক্টলি ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশন, তাহলে ক্রস প্রোডাক্ট হয় কী করে? হবে না। দিস প্রুভস দ্যাট দ্য হফম্যান রিঅ্যারেঞ্জমেন্ট ইজ কি? স্ট্রিক্টলি ইন্ট্রামলিকুলার। হয়ে গেল। কারো কোনো প্রশ্ন আছে? আমি এবার কার্টিয়াসে চলে যাব, যদি হফম্যানে কোনো কোশ্চেন থাকে তো জিজ্ঞাসা করো। আছে প্রশ্ন কোনো? নেই? না স্যার। বেশ, তারপরে বোধহয় এ বি কী সব শনাক্ত করতে দিয়েছিল, RCOCl দিয়েছিল, তারপর Na-N3 দিয়েছে, দিয়ে তার সাথে বলেছে এ তৈরি হচ্ছে, তারপর তাকে হিট করেছে, এখানে সলভেন্টও বলে দেওয়া থাকতে পারে, CH2Cl2 সামথিং লাইক দ্যাট, তারপরে ওয়াটার দিয়েছে, তার মানে আইসোসায়ানেটকে ট্র্যাপ করছে আর কি, ওয়াটার দিয়ে কার্বামিক অ্যাসিড হচ্ছে, এবং সেই কার্বামিক অ্যাসিড অটোমেটিক্যালি হাইড্রোলিসিস হয়ে RNH2 তৈরি হচ্ছে। দেখে নাও, RCOCl থেকে সোডিয়াম অ্যাজাইড মানে হচ্ছে N একদিকে 2- আরেক, তার সাথে সিঙ্গেল বন্ড, মাঝখানে একটা N, তার পাশে ট্রিপল বন্ডেড N এর টার্মিনাসে কোনো চার্জ ফার্জ নেই, মাঝখানে Nটাতে প্লাস চার্জ আছে। তা নাহলে তুমি অ্যাজাইডকে এইভাবে আঁকতে পারো, এইভাবে আঁকা যায়, এইভাবে আঁকতে পারো, এর মাথায় একটা মাইনাস চার্জ দাও, এর মাথায় একটা মাইনাস চার্জ মারো, মাঝখানেটা কি হবে? মাঝখানে নাইট্রোজেনটার ফর্মাল চার্জ কত হবে? একটা সিঙ্গেল প্লাস হবে। তো এইভাবে আঁকতে পারো যা ইচ্ছা। আমরা যখন অ্যাজাইডকে এমনি আঁকি তখন আমরা জেনারেলি এই ফর্মটা এঁকে থাকি, আর যখন আমরা মলিকুলের মধ্যে আঁকি তখন এরকম করে এঁকে থাকি। তো অ্যাসাইল অ্যাজাইড হলো, তারপরে কী হবে? ওই এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, তার মানে হিট করে তারপর জল দিয়ে দিয়েছে, তার মানে আইসোসায়ানেটটা কিন্তু চাইনি অ্যাকচুয়ালি। আইসোসায়ানেটের জল দিলে কার্বামিক অ্যাসিড হবে, কার্বামিক অ্যাসিড ডিকার্বক্সিলেট করবে, RNH2 হবে, এখানে আরও জিনিস হবে, কার্বন ডাইঅক্সাইড ফক্সাইড হবে, চাইনি, দেবে না। ঠিক আছে, তারপরে কি বলেছে এখানে? বলেছে বেঞ্জিনে হিট করো, এই বস্তুটাকে দিয়ে বেঞ্জিনে হিট করো। আমি আইসোসায়ানেট দিয়ে অবধি থেমে গেছি, এখানে জল বা কোনো প্রোটিক সলভেন্ট দেওয়া আছে না, তাহলে আইসোসায়ানেট সার্ভাইভ করে যাওয়ার কথা। এবার সিইউ কি চাইছে সে তো বলতে পারবো না, কেউ যদি এটাকে জল দিয়ে ট্রিট করে দেয় তাহলেও হয়তো নাম্বার দিয়ে দেবে,
দেওয়ার কথা নয়, মানে অ্যাটলিস্ট কিছু ক্রেডিট কেটে নেওয়া উচিত, কারণ জলের অ্যাবসেন্সে এই প্রবাবলি এই জিনিসটা সার্ভাইভ করা যাবে। তারপরে হচ্ছে ওই একই ধাঁচের সব কোশ্চেন, যে এরকম কতগুলো কাইরাল মাইগ্রেটিং গ্রুপওয়ালা কত জিনিস দেবে। দেখো সিওসিএল দেওয়া আছে, তার মানে NaN3 হলো, তারপর CHCl3 হলো, NaN3 হলো মানে এখানে N3 হলো, তারপরে CHCl3 হলো মানে আইসোসায়ানেট হলো, তারপরে ইথানল দিয়েছে, তার মানে আইসোসায়ানেটকে ইথানল দিয়ে অ্যাটাক করাতে হবে, করিয়ে এখানে কার্বামের ডেরিভেটিভ তৈরি হবে। এই জিনিসটা দেখো, কার্বামিক অ্যাসিডের এস্টার, এটা কি ডিকার্বক্সিলেট করতে পারে? এখানে কি OH আছে? না স্যার, তার মানে -H+ করে কার্বন ডাইঅক্সাইড তাড়ানোর কোনো অপশন ওর কাছে নেই। তাহলে এই জায়গায় কিন্তু থামিয়ে দিতে হবে। এখানে যদি কেউ এই অবধি চলে যায়, NH2 FeNH2 করে দেয়, তাহলে কিন্তু ভুল হয়ে গেল। তার মানে রিয়াকশনটার অ্যাকচুয়ালি দুটো অ্যাসপেক্ট আছে, একটা হচ্ছে ইন্ট্রামলিকুলার, তার জন্য রিটেনশন অফ কনফিগারেশন, এটা তো মেন অ্যাসপেক্ট। অ্যাট দ্য সেম টাইম এখানে একটা ছোট্ট করে টাইম বোমা পোতা আছে। এটা যদি জল হতো তাহলে এটা সিম্পল অ্যামিন হতো, কিন্তু এটা জল নয়, এটা ইথানল, তার মানে তোমাকে ওইটি স্টেজে গিয়ে থামাতে হবে। বুঝলে না? বুঝলে না? বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে কি করেছে? ফিনাইল ব্রোমাইড। ফিনাইল ব্রোমাইডের কোনো রোল নেই, বেসিক্যালি সলভেন্ট, এটা অ্যাজাইড দিয়ে দিয়েছে, তাহলে আইসোসায়ানেট হবে। H3O+ দিয়েছে, তার মানে আইসোসায়ানেট হয়ে গিয়ে আইসোসায়ানেট জল অ্যাটাক করবে, কার্বমিক অ্যাসিড হবে, অ্যাসিডিক মিডিয়ামে ডিকার্বক্সিলেশন হয়ে যাবে। তাহলে তারপরে আবার অ্যালকালি দিয়েছে কেন? এটার মানেটা কি? একবার অ্যাসিড একবার অ্যালকালি, এর মানেটা কি? এটা দিয়েছে কেন? এটা দেওয়ার মানেটা কি? কিছুই না। জল আছে বোঝাচ্ছে। তো জলের সাথে অ্যালকালির কি সম্পর্ক? H3O+ মানেই তো জল আছে। জল আবার ওখানে কি নিউট্রালাইজ করে জল বানাবো নাকি? এ তো তোমার সেই বাংলা সিরিয়ালটার মতো হয়ে গেল, যেখানে সেই কি আগুন লেগে গেছিল, সেখানে সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম কার্বনেটের রিয়াকশন করে কার্বন ডাইঅক্সাইড ইনসিটু তৈরি করে আগুন নিভিয়ে দিল, তার মতো হয়ে গেল ব্যাপারটা। কিছুই না রে ভাই, H3O+ দেওয়া আছে মানে তুমি যখন এই NH2টা পাবে, এটা কি NH2 ফর্মে পাবে? রিয়াকশন এখানেই যা হওয়ার হয়ে গেছে, কিন্তু এটা কি NH2 ফর্মে পাবে? না NH3। হ্যাঁ, তো তাকে উদ্ধার করতে হবে না আমাকে, বেসটা দিয়ে ওটাকে নিউট্রালাইজ করে দেবে, আর কিছু না, তারপর ডিস্টিল করে বার করে নেবে। হলো? এই 3 নম্বরটা বেসিক্যালি 1 নম্বরের সঙ্গে একই রকম বোধহয় রিপিট হয়ে গেছিলো, তো আমি অত তাড়াহুড়োর মধ্যে খেয়ালও করিনি, দেখে নিও। সেই একই গল্প, একই গল্প, Cl NaN3 হিট ওয়াটার, তার মানে অ্যামিন হবে। হলো? রিটেনশন অফ কনফিগারেশন, প্রত্যেকটি ক্ষেত্রে রিটেনশন অফ কনফিগারেশন। এবং এখানে এটা লিখে দেবে মাইগ্রেশন, যেহেতু ইন্ট্রামলিকুলার, এই 1 নম্বরেরও 2 নম্বরেরও 3 নম্বরেরও মাইগ্রেশন ইন্ট্রামলিকুলার, কাইরাল মাইগ্রেটার, রিটেনসিস কনফিগারেশন। এরপর গেছে লসেন, লসেনটা করে আজকে ছেড়ে দেবো। এই কম্পাউন্ডটা দিয়ে বলেছে এর মধ্যে OH- দেওয়া হলে তো করাই আছে, NHটা খেয়ে নিল, খেয়ে O- হলো, তারপর আবার সেই 1 2 3-এর খেলা, 1 2 3, আইসোসায়ানেট অ্যালকালি অ্যাটাক করলো, ডিকার্বক্সিলেশন হলো, RnH2 হলো, কার্বন ডাইঅক্সাইডটা CO3 বাইকার্বনেট হলো। এর মধ্যে বলার কি আছে? আর এর কোনো নেচারও বলেনি, কিছুই বলেনি, তো তোমার কোনো চিন্তাও নেই, জাস্ট নর্মাল কোর্স। এই কোশ্চেনগুলো পড়লে একেবারে মানে ফুল মার্কস পেতে হবে, এটাতে যদি ছড়িয়ে আসো তাহলে কিছু করার নেই। এই একই জিনিস দিয়েছে, এই জায়গাটায় বেনজোয়েট করা আছে, মানে OH-টাকে PHCOCl দিয়ে ট্রিট করে গুড লিভিং গ্রুপে কনভার্ট করেছে। ফাইনাল প্রোডাক্ট কি হবে? এটা হবে না? হয়েছে? হ্যাঁ স্যার। ওকে। তারপরে এইটা দিয়েছে, দিয়ে এর মধ্যে NH2OH দিয়েছে, তারপরে তাহলে এই NH2OH এর নাইট্রোজেনটা এখানে অ্যাটাক করবে, এখানে খুললো আবার ফিরে এলো, তারপরে এখান থেকে বেরিয়ে গেল, প্রোটন ট্রান্সফার হলো, এটা হবে তো? হবে তো? হ্যাঁ স্যার। তারপরে OH- দিয়েছে, দিলে এখান থেকে N- হবে, তারপরে এ বেরোবে, এটা 1 নম্বর, এখানে যাবে, এটা 2 নম্বর, তারপরে একে স্টেবিলাইজ করবে, এটা 3 নম্বর, আইসোসায়ানেট হবে, আর কতবার বলবো? OH- সেই আইসোসায়ানেটকে অ্যাটাক করে কার্বমিক অ্যাসিডের সল্ট বানাবে, ডিকার্বক্সিলেশন হবে, এটা হবে না? মেকানিস্টিক্যালি সিমিলার তো ওরা, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে।
তারপর একটা কোশ্চেন দিয়েছিল যে লসেন আর কার্টিয়াস মেকানিস্টিক্যালি সিমিলার দেখাও, তাতে এইরকম আমার এইরকম জিনিস লাগবে, এইরকম একটা ইন্টারমিডিয়েট থাকে। আর লসেনের ক্ষেত্রে, কার্টিয়াসের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি স্টার্টিং মেটেরিয়াল, লসেনের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি একটা ইন্টারমিডিয়েট। লসেনের ক্ষেত্রে এক্স ইজ ইকুয়াল টু ওইচ অথবা ও সিওআর অথবা ও সিওআর, আর কার্টিয়াসের ক্ষেত্রে এক্স ইজ ইকুয়াল টু N2 প্লাস, where X is basically a living group and there are electronic excess on nitrogen। এই ধরনের মাইগ্রেশন এই 1 2 3 এর খেলা, 1 এবং 2 এবং 3 এটা দেখতে পাওয়া যায়। ইন্ট্রামলিকুলার মাইগ্রেশন হয় ফ্রম কার্বন টু ইলেকট্রন ডেফিশিয়েন্ট নাইট্রোজেন। Isocyanate is an intermediate in both cases and which is eventually hydrolyzed to an amine। ঠিক আছে, স্মিটটা একটুখানি দেখে নাও। এই কম্পাউন্ডটা দিয়ে বলেছিল স্মিট রিঅ্যারেঞ্জমেন্ট করলে কি হবে। তো স্মিটে কী হয়, বেসিক্যালি এই জায়গাটাতে NH2 চলে আসবে, এটা মিডিয়াম স্ট্রংলি অ্যাসিডিক, তাহলে এটা NH3 প্লাস হবে। আমি এখানে অ্যাসাইলিয়াম আয়ন দিয়ে বানিয়েছি। অ্যাসাইলিয়াম আয়ন ইন্টারমিডিয়েট তৈরি হওয়ার জন্য উপযুক্ত পরিবেশ তৈরিও হয়ে আছে, স্টেরিক হিন্ড্রেন্স আছে, এটা মেসিটিক অ্যাসিড দিয়েছে অফকোর্স। তাহলে যেভাবে আমরা একটু আগে আলোচনা করলাম সেই একইভাবে এখানে AAC1 ক্লিভেজের থ্রু দিয়ে অ্যাসাইলিয়াম আয়ন তৈরি হবে, যেটার উপর হাইড্রোজয়িক অ্যাসিড অ্যাটাক করবে। হাইড্রোজয়িক অ্যাসিডে আবার সেই 1 2 3 এর খেলা, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। আমি এখানে একটা 4th অ্যারো অ্যাড করে দিয়েছি জাস্ট H প্লাসটাকে ছেড়ে দেওয়ার জন্য। তুমি চাইলে কিন্তু এখানটাতে এই NH এর মাথায় এই হাইড্রোজেনটাকে বসিয়ে এখানটায় প্লাসও করে রাখতে পারতে, তাতে কিছু যেত আসতো না। ও তারপরে হাইড্রোলিসিস হবে, জল অ্যাটাক করবে, ওয়ার্কআপ করার সময় ইভেনচুয়ালি আমরা করেসপন্ডিং অ্যামিনটা পেয়ে যাব। তারপরে বোধহয় বলেছিল যে A আর B এর মধ্যে কে ফার্স্টে রিঅ্যাক্ট করবে, এটা স্টাডি মেটেরিয়ালে করেও দেওয়া হয়েছে, বলেও দিলাম। এই জায়গাতে স্টেরিক রিলিফ অনেক বেশি হবে অ্যাসাইলিয়াম আয়ন তৈরি করলে কম্পেয়ার টু এই ভ্যারিয়েশনটা 2,4 ডাইমিথাইল। যেহেতু অ্যাসাইলিয়াম আয়ন RDS এর আগে তৈরি হচ্ছে, তাই এটা ফার্স্টে রিঅ্যাক্ট করবে। sp2 থেকে sp হওয়াটা এর জন্য মোর ফেভারেবল বিকজ অফ লার্জার স্টেরিক রিলিফ and eventually this will react faster. So we have already talked about this one. এখানে দিয়েছে কার্বক্সিলিক অ্যাসিড, হাইড্রোজয়িক অ্যাসিড, H2 এর উপর কি তৈরি হবে, RNH2 তৈরি হবে। অ্যাকচুয়ালি RNH2 না, এটা অ্যাকচুয়ালি লেখা উচিত RNH3 প্লাস, কিন্তু আমি ওয়ার্কআপ ধরে নিয়েছি। কিটোনের ওপর যদি করো, একবারই বোধহয় কোশ্চেন দিয়েছিল কিটোনের ওপর হাইড্রোজয়িক অ্যাসিড দিয়ে করলে কি হবে, সেখানে অ্যামাইড তৈরি হবে। আমরা দেখলাম যে তার দুটো মেথড হতে পারে, একটা হচ্ছে বেকম্যান টাইপ যেটা N-অ্যালকিল নাইট্রিলিয়াম আয়নের থ্রু দিয়ে যায়, আর একটা হচ্ছে বায়ার-ব্রিজের টাইপ যেটা অ্যাসিডো অ্যালকোহল থেকে হয়। 4 নম্বর প্রবলেমটা কি ছিল? 4 নম্বর প্রবলেমটা কি ছিল গো? 4 নম্বর প্রবলেমটা কি ছিল? দাঁড়াও দেখে নিই। 4 নম্বরের কোনো হদিশ এখানে দেওয়া নেই, 4 নম্বরটা একবার দেখে নিই কি ছিল। আনডাইস্টার্ট, বায়ার-মিলিজার, কিউমিন, ফেনল, ডাকিন, কোথায় গেল? হফম্যান, কার্টিয়াস, লসেন, Schmidt. Oh, show how Hofmann, Curtius, Lawson and Schmidt reaction proceed through a common intermediate. Give proper evidence in favor of your answer. Isocyanate কে বেশিরভাগ ক্ষেত্রে আইসোলেট করতে পারা গেছে, ইত্যাদি, so on and so forth। তবে এই ধরনের কোশ্চেন তো 4 নম্বরের অনেক আগে আমরা যখন ছাত্র ছিলাম তখনকার কোশ্চেন, এগুলো প্রবাবলি তোমাদের আসবে না। তোমাদের জন্য এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। যেমন ধরো এখানে এই কোশ্চেনটা যখন এসেছে সামনে বলে দিই, এটাতে মাত্র 1 নম্বর ছিল, তোমাদের তো 1 নম্বরের কোশ্চেন আসে, এইটার প্রোডাক্ট জানতে চেয়েছে আর এইটার প্রোডাক্ট জানতে চেয়েছে, কোনো মেকানিজম ইত্যাদি কোনো কিচ্ছুর মধ্যে যাওয়ার দরকার নেই। জাস্ট কার্বক্সিলিক অ্যাসিড থেকে RNH2 আর কিটোন থেকে RCONHR অ্যামাইড, একটা সেকেন্ডারি অ্যামাইড তৈরি হয়, এটুকু লিখলেই হবে। এখানে কোনো মেকানিজম চাইছে না। কতটা নাম্বার আছে তার উপর ডিপেন্ড করছে যে তুমি কতটা উত্তর লিখবে। বোঝা গেল? এনিবডি হ্যাজ এনি কোশ্চেনস? না স্যার। ঠিক আছে, পরের দিন আমরা বেকম্যানের ইন্ট্রোডাকশনটা একটুখানি দেবো, দিয়ে বেকম্যানের প্রবলেমে চলে যাবো। বেকম্যানের প্রবলেমগুলো বোধহয় আরেকটু বেশি প্রবলেম আছে, গোটা 6 প্রবলেম আছে। এটা হয়ে গেলে আমি কিন্তু এদের এই ক্লেইজেন আর ফ্রাইজের ইয়েটা দিয়ে দিয়েছি, ইউটিউবে দেওয়া আছে ভিডিও লেকচারটা, ওগুলো দেখতে শুরু করো, এবং তারপরে আমি অন্যান্য অ্যারোমেটিক রিঅ্যারেঞ্জমেন্টের লেকচারটাও দিয়ে দেবো। দেখা যাক কবে কি করতে পারা যায়। হ্যাঁ বলো স্যার। ওই হফম্যানের যে স্টাডি মেটেরিয়ালটা ছিল, এর জানে যে একটা কোশ্চেন লিখেছিলাম যে বাফার নেসেসারি কেন হলো, কোনটা? কত নাম্বার? পেজ 4। হ্যাঁ, ওই অ্যান্থ্রানিলিক অ্যাসিডটা। হ্যাঁ স্যার।
তুমি নিজেই ভাবো, অ্যানথ্রানলিক অ্যাসিড তো বেঞ্জোইক অ্যাসিড তুমি তো শিখেছো NaOH এ সলুবল, আর অ্যানিলিন হচ্ছে HCl এ সলুবল, তাই এর তো দুটোই আছে, CO2H ও আছে NH2 আছে, তো পিএইচটাকে কেয়ারফুলি কন্ট্রোল যদি না করো প্রেসিপিটেট পড়বে না তো। তুমি ধরো NaOH সলিউশনের মধ্যে অ্যানথ্রানলিক অ্যাসিড কে নিয়েছো, তো সোডিয়াম অ্যানথ্রানিলেট আছে, এই যে সোডিয়াম অ্যানথ্রানিলেট, তার মধ্যে তুমি ফোঁটা ফোঁটা করে HCl দিচ্ছ, একটা টাইম আসবে যখন তুমি দেখবে যে বেশ অনেকটা প্রেসিপিটেট হয়েছে, এবার এক্সেস অ্যাসিড যে মুহূর্তে দেবে সেই মুহূর্তে কিন্তু পুরো জিনিস সলুবল হয়ে যাবে। তার মানে পিএইচটাকে একটা রেঞ্জ জুড়ে আমাকে স্টেবিলাইজ করে রাখতে হবে, যাতে 2-4 ফোঁটা অ্যাসিড বেশি পড়লেও মিডিয়ামের পিএইচ যাতে চেঞ্জ না হয়, তা সেই সলিউশনকে কি বলে? বাফার লাগবে। বাফার না হলে হবে না, প্রপারলি হবে না। মানে আমরা চেষ্টা করলে হয়তো করতে পারি চোখের আন্দাজে, কিন্তু তাতে তুমি ফুল জিনিসটা রিকভার করতে পারবে না। বোঝা গেল? মানে যাতে প্রেসিপিটেটটা যাতে সলিউবল না হয়ে যায়, তাই প্রোডাক্টটাকে তো প্রেসিপিটেট ফেলতে হবে আমার, আমি তো ফিল্টার করব, ওটা সলিউশনে থেকে গেলে আমি পাবো কি করে? ঠিক আছে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে কি? না থাকলে আমি রেকর্ডিং বন্ধ করে দিই।